আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা সবুজ বিপ্লব নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটা কিভাবে আসে, সবুজ বিপ্লব কি বা সবুজ বিপ্লব কাকে বলে। তো শুরু করা যাক। এই প্রশ্নের জন্য আমরা প্রথমেই দিয়ে দেব সবুজ বিপ্লব কি তার একটা সংজ্ঞা, অর্থাৎ সবুজ বিপ্লব কাকে বলে বা সবুজ বিপ্লব কি এই বিষয়টা আমরা প্রথমেই তুলে দেব সংজ্ঞা আকারে। কিভাবে দেব? ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সময়কালে চলেছিল সেই সময়কালটা আমরা ব্র্যাকেটে তুলে দেব, 1961 থেকে 1966। তাহলে ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি জমির উপর কি সিদ্ধান্ত নেওয়া হলো না, কৃষি জমির উপর আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ করা হলো। আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ ঘটানো হলো। একেবারে লেটেস্ট যে পদ্ধতিতে কৃষিকাজ চলছে পৃথিবীর বুকে, সেই পদ্ধতি প্রয়োগ করা হলো কার উপরে? কৃষি জমির উপর। এবং অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে অর্থ বিনিয়োগের মাধ্যমে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হলো? কৃষি জমির উপরে আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ করা হলো। এর জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন, সেই অতিরিক্ত অর্থও বিনিয়োগ করা হলো। বিনিয়োগের মাধ্যমে ভারতের কৃষিজ উৎপাদন বা কৃষিজ ফসল, ভারতের কৃষিজ উৎপাদনের এক বৈপ্লবিক বৃদ্ধি ঘটানো হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি জমির উপর আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ ঘটানো হলো, তার জন্য অতিরিক্ত যে অর্থ প্রয়োজন দেখা দিল সেটাও বিনিয়োগ করা হলো। করে একটাই উদ্দেশ্য কি করা হলো, যে না কৃষিজ ফসলের বৈপ্লবিক বৃদ্ধি। এই বৈপ্লবিক শব্দটা ব্যবহার করলাম কেন না, যা উৎপাদন ছিল সেটা এক লাফে বহু গুণ বাড়ানোর চেষ্টা করা হলো। একটা যেন বিপ্লব ঘটে গেল কৃষিক্ষেত্রে, তাই বলা হচ্ছে বৈপ্লবিক বৃদ্ধি। কিসের বৈপ্লবিক বৃদ্ধি ঘটানো হলো না, কৃষিজ ফসল উৎপাদনের বৈপ্লবিক বৃদ্ধি ঘটানো হয়। একেই সবুজ বিপ্লব আখ্যা দেওয়া হয়েছে। আশা করছি বোঝা গেছে। চলে যাই উদ্দেশ্য। এই সবুজ বিপ্লবের উদ্দেশ্য কি ছিল? কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি করে বিদেশের উপর নির্ভরশীলতা কাটানো। কারণ এর আগে আমাদের জনগণের তুলনায় কৃষিজ ফসল যথেষ্ট কম হতো, ফলে আমাদের বিদেশ থেকে খাদ্যশস্যের আমদানি করতে হতো। ভারত সরকার চাইলো যেভাবে হোক এই নির্ভরশীলতা, যেটা বিদেশের উপর আমরা নির্ভর করে থাকি, সেইটাকে কাটাতে হবে। তাহলে এর উদ্দেশ্য একটাই, যে বিদেশের উপর থেকে কৃষিজ ফসলের যে নির্ভরশীলতা সেটা কাটাতে হবে। তাহলে কি করতে হবে? নিজেকে স্বনির্ভর হতে হবে। আর সেই স্বনির্ভর হওয়ার জন্যেই এই এত কিছু আধুনিক পদ্ধতির প্রয়োগ এবং অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে কৃষিজ ফসলের উৎপাদনের বৈপ্লবিক বৃদ্ধি ঘটানোর চেষ্টা করা হলো, যা
সবুজ বিপ্লব নামে পরিচিত। আশা করছি বোঝা গেছে। এবারে দেখে নিই এই সবুজ বিপ্লবের জনক কে ছিলেন, কার হাত ধরে ভারতে সবুজ বিপ্লব ঘটেছিল। ডক্টর এম এস স্বামীনাথন এনার হাত ধরে আমাদের সবুজ বিপ্লব ঘটেছে। তাই তাকে বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। ক্লিয়ার? এখানে তোমাদের জানানোর জন্য আরেকটা বিষয় আমি বলে রাখি যে এই এম এস স্বামীনাথন ছাড়াও আর একজনের নাম না বললে ভুল হবে। তিনি হলেন নরম্যান বোরলগ। কে? নরম্যান বোরলগ। এই নরম্যান বোরলগ সাহেবকে আনা হয় ভারতের সবুজ বিপ্লব ঘটানোর জন্য। নরম্যান বোরলগ সাহেবকে ডেকে আনা হয়। তিনি এবং তার স্নেহধন্য স্বামীনাথন পরিকল্পনা করে ভারতের ঠিক কোন জায়গায় এই সবুজ বিপ্লবের ঘটানো হবে, সবুজ বিপ্লবের সূচনা করা হবে তা ঠিক করা হয়। কি পদ্ধতিতে এগোবে, নানা রকম পরিকল্পনা করা হয়। পরবর্তী সময়ে সেই পরিকল্পনা মাফিক স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবকে সাকসেসফুলভাবে করেছিলেন। ক্লিয়ার? তাই ডক্টর এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক, আর নরম্যান বোরলগ সাহেবকে বলা হয় পৃথিবীর সবুজ বিপ্লবের জনক। ক্লিয়ার? তোমরা এই পর্যন্ত লিখলেই হবে, এটা জেনে রাখো, শুধু শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। এবারে দেখো সূচনা, ভারতের কোন জায়গায় এই সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল এবং কোন ফসলের মাধ্যমে, এইটুকু আমরা দেব। পাঞ্জাব, প্রধানত পাঞ্জাব, তবে তার সঙ্গে হরিয়ানা। পাঞ্জাব হরিয়ানাতে গম চাষের মাধ্যমে ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়। তাহলে আমরা সবুজ বিপ্লবের প্রথম যে ফসলের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল কি, সেটা গম। কোথায় হয়েছিল? পাঞ্জাবে। ক্লিয়ার? এবারে দেখো কর্মসূচি। এই বিশাল কর্মযজ্ঞকে সঠিকভাবে সঠিকভাবে এই কর্মযজ্ঞ যাতে আমরা পার হয়ে আসতে পারি তার জন্য কি কি পরিকল্পনা করা হয়েছিল, কি কি কর্মসূচি নেওয়া হয়েছিল। তাহলে এখানে আমরা একটা লাইন লিখে দেব, সবুজ বিপ্লবের জন্য গৃহীত কর্মসূচি বলে এখানে একটা গৃহীত কর্মসূচিগুলি হলো বলে একটা ড্যাশ দিয়ে দাও। এরপরে পরপর কর্মসূচি, কি কি কর্মসূচি নেওয়া হয়েছিল সেগুলো আমরা দেবো। আমরা তো আগে দেখেই নিয়েছি আধুনিক পদ্ধতির প্রয়োগ করা হয়েছিল, অতিরিক্ত অর্থ বিনিয়োগ করেছিল। কেন অতিরিক্ত অর্থ লেগেছিল, এই কর্মসূচিগুলো আলোচনা করলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে কর্মসূচিতে যে বিষয়টা আনা হয়েছিল, পতিত জমি উদ্ধার করা হয়েছিল। পতিত জমি উদ্ধার, ঠিক আছে? যত পড়ে থাকা জমি সেটাকে চাষযোগ্য জমিতে পরিণত করার ব্যবস্থা করা হলো। দ্বিতীয়, জলসেচ ব্যবস্থার প্রসার ঘটানো হলো। কারণ জল ছাড়া কৃষিকাজ কখনোই সম্ভব নয়, তাই জলসেচ ব্যবস্থাকে একদম ঢেলে সাজানো হলো, তার প্রসার ঘটানো হলো। যা ফসল আমাদের উৎপাদিত হয় আমাদের দেশীয় বীজ থেকে, সেই বীজ থেকে ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কম হয়, তাই উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হলো। উচ্চ ফলনশীল বীজের ব্যবহার ঘটানো হলো। ঠিক আছে? আর কি? তাহলে এই উচ্চ ফলনশীল বীজের জন্য কি লাগবে? অতিরিক্ত অর্থ লাগবে। 4, রাসায়নিক সার এবং কীটনাশক
কীটনাশকের ব্যাপক ব্যবহার করা হলো। এর জন্য প্রচুর লাগবে, যে রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করতেই হবে, কারণ আমাদের প্রথম লক্ষ্য কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি করা। পোকামাকড় যাতে না নষ্ট করে দেয় তার জন্য যথেষ্ট পরিমাণেই কীটনাশক প্রয়োগ করা হোক। তাহলে রাসায়নিক সার এবং কীটনাশক যত দরকার ব্যবহার করো, কিন্তু উৎপাদন কোনোভাবে ব্যাহত করা যাবে না, উৎপাদন বাড়াতেই হবে। সেই সঙ্গে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, কারণ জমির পরিমাণ বেড়ে গেছে, আধুনিক যন্ত্রের ব্যবহার বা যন্ত্রপাতির ব্যবহার। আধুনিক যন্ত্রপাতি আগের মতো নাঙল করে গরু দিয়ে এইভাবে হবে না, কারণ জমির পরিমাণ বেড়ে গেছে, তাই আধুনিক যন্ত্রপাতি এই কৃষিকাজে ব্যবহার হলো। আরও কর্মসূচি নেওয়া হয়েছে, কৃষকদের সুলভে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হলো, ঋণ দেওয়ার ব্যবস্থা করা হলো। আর কি করা হলো, কৃষিকাজে যাতে জলসেচ করতে গিয়ে আমাদের কোনো সমস্যা না হয় বা অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করতে গিয়ে আমাদের সমস্যা যাতে না হয়, বিদ্যুতের সুলভ যাতে বিদ্যুৎ থাকে, বিদ্যুতের সরবরাহ যাতে ঠিক থাকে সেই দিকে। অর্থাৎ কৃষিকাজ কোথায় হয়? সাধারণত গ্রামাঞ্চলে। তাই গ্রামে বৈদ্যুতিকরণের ব্যবস্থা করা হলো। আরও কি করা হলো, আরও একটা পয়েন্ট দিই। আর কি করা হলো, এই যে অতিরিক্ত ফসল এবারে উৎপাদিত হলো, সেই উৎপাদিত ফসলকে সংরক্ষণ এবং সেই সঙ্গে তার বিক্রির ব্যবস্থা করা। তাহলে উৎপাদিত ফসলের সংরক্ষণের ব্যবস্থা করা হলো, সংরক্ষণ এবং সেই সঙ্গে সেই উৎপাদিত দ্রব্যের বিক্রির ব্যবস্থা করা হলো। এই এতগুলি কর্মসূচি নেওয়া হলো, উৎপাদিত দ্রব্যকে সংরক্ষণের ব্যবস্থা এবং তাকে বিক্রির ব্যবস্থাও করা হলো। ক্লিয়ার? তাহলে এতগুলো কর্মসূচি নেওয়া হয়েছিল এই সবুজ বিপ্লব ঘটানোর জন্য। ফলে স্বাভাবিকভাবেই ভারতের সবুজ বিপ্লব সাকসেসফুল হয়। এরপরে চলে যাই এর প্রভাব, এই সবুজ বিপ্লবের প্রভাব আমাদের উপরে কিভাবে পড়েছিল। সবুজ বিপ্লবের প্রভাবে গমের উৎপাদন এক লাফে অনেকটা বেড়ে যায়। ক্লিয়ার? একটা উদাহরণ আমরা দিই, কতটা বেড়েছে একটু আলোচনার মধ্যে দেখে নিই। দেখো 1960-61 সালে যখন ভারতে গমের উৎপাদন ছিল 1.1 কোটি মেট্রিক টন, সেই জায়গায় 2005 সালে এসে গমের উৎপাদন প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কত? 6.86 কোটি মেট্রিক টন। ক্লিয়ার? তাহলে এর প্রভাবেই, সবুজ বিপ্লবের প্রভাবে গমের উৎপাদন একটা বিরাট পরিবর্তন ঘটেছে, তার উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে, বৈপ্লবিক বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা দেব প্রভাবিত অঞ্চল। ভারতের প্রথম অবস্থাতে ভারতের কোন কোন অঞ্চলে এই সবুজ বিপ্লবের প্রভাব সব থেকে বেশি পড়েছিল? তাহলে প্রথমের দিকে অর্থাৎ প্রথম অবস্থায় ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যে এই সবুজ বিপ্লবের ব্যাপক প্রভাব পড়েছিল। ক্লিয়ার? আশা করছি সবুজ বিপ্লব বিষয়টা সম্বন্ধে তোমাদের আর কোনো অজানা কিছু রইল না। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।